তো আমি তো মূলত ওই যে এনসিপিতে তখন না যাওয়াটা আমার জন্য খুব ঝুঁকিপূর্ণ ছিল, যে আমাদের ভাই বন্ধুরা সবাই চলে যাচ্ছে, আমি যাচ্ছি না। তো আমার মনে হচ্ছিল যে পরবর্তী এমন অনেক ঘটনা ঘটবে, কারোর না কারোর বাইরে থেকে যাওয়া দরকার, যারা ডাকলে সবাই একসাথে অন্তত কথা বলতে পারে। আর একটা বড় ঐক্যবদ্ধ ফোর্স হয়তো কাছাকাছি সময় আমাদের একটা চূড়ান্ত লড়াইয়ে নামতে হবে, এটা আমরা টের পাইতেছি। মূলত এই সরকার আসলে কোনো সরকার না, এখানে সরকারের মধ্যে সরকার আছে, এটা হলো সত্য কথা। আমরা বহুদিন ধরে বলবার চেষ্টা করছি, আমরা সবাই যদি একদিন একসাথে রুখে দাঁড়াই, তাহলে না বছরের পর বছর আর কাউরে আপনার হওয়া লাগে না। তো আমরা তো জুলাইতে সেইটাই করছিলাম, যেই আওয়ামী লীগ, যেই ছাত্রলীগ সরাসরি গণহত্যা করে নাই, ধর্ষণ করে নাই, আয়নাঘর করে নাই, গুম করে নাই, খুন করে নাই, টাকা পাচার করে নাই, ফিলোসফিক্যালি আওয়ামী লীগ করা কোনো অপরাধ হইতে পারে না। সর্বশেষ আলোচক এবং বর্ষা বিপ্লবের অন্যতম ধারক ও বাহক শরীফ ওসমান হাদী ভাইয়াকে মঞ্চে আসছেন। শরীফ ওসমান হাদী ভাই, মুখপাত্র ইনকিলাব মঞ্চ। আসসালামু আলাইকুম। বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চকে অনেক শুকরিয়া। আর আমার তো আসলে লজ্জাই লাগছে যে মানে এই অডিটোরিয়ামে এমনি তো দাঁড়ানোর জায়গা নাই, প্রচণ্ড গরম, পিছনে বুঝতেই পারা যাচ্ছে। তো এর মধ্যেও আপনারা প্রায় 2 ঘন্টা এরকম, মানে আমি নিজে আসলে আপনার কথায় কথা আমাকে বলেন, কিন্তু আমি নিজে আসলে অত অনার্ড ফিল করি না যে আমার কথা শোনার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরকম দাঁড়াই থাকবে দুপুরে খাবার পরে রেস্ট না নিয়ে, এরকম প্রচণ্ড গরমে। তো আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, নিজেদের জন্য আপনাদের কাছে দোয়া চাই যে এই যে ভালোবাসা, এই ভালোবাসা তো ন্যূনতম যতটুকু সততার জায়গা থেকে, ইনসাফের জায়গা থেকে আল্লাহ যেন আমৃত্যু আমাদেরকে এটা ধরে রাখার তৌফিক দেন। দ্বিতীয়ত হচ্ছে যে আমি আমাদের দুজন শিক্ষক যিনি কথা বলছিলেন, মানে কিছু মানুষের তো শিরদাঁড়া থাকেই শেষ পর্যন্ত, এটা একটা অসাধারণ রিফ্লেকশন যে শিক্ষকরা, মানে কিছু কথা আছে আপনি যত ভালো কথা শিল্পী হন, ওটা যদি আপনি ভিতর থেকে না বলেন, ওটার আসলে ওই স্পার্কটা ঘটে না আসলে, মানে ওন করে বলা, ফিল করে বলা। আর সায়েন থেকে শুরু করে ইনকিলাব মঞ্চের যে ভাইয়েরা বোনেরা এই প্রোগ্রামটা করার জন্য এত কষ্ট করলেন। বিশেষ করে আমার এখানে দেশে ভালো লাগলো যে ছাত্রদল, ছাত্র শিবির, ঈশা ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই এসছে। তো আমি তো মূলত ওই যে এনসিপিতে তখন না যাওয়াটা আমার জন্য খুব ঝুঁকিপূর্ণ ছিল, ওই সময়ের ডিসিশনটা নেওয়া, যে আমাদের ভাই বন্ধুরা সবাই চলে যাচ্ছে, আমি যাচ্ছি না। তো আমার মনে হচ্ছিল যে পরবর্তী এমন অনেক ঘটনা ঘটবে, কারোর না কারোর বাইরে থেকে যাওয়া দরকার, যারা ডাকলে সবাই একসাথে অন্তত কথা বলতে পারে। তো এইটা দেখে আমাদের আসলেই ভীষণ আমরা আনন্দিত যে আমাদের আর একটা বড় ঐক্যবদ্ধ ফোর্স হয়তো কাছাকাছি সময় আমাদের একটা চূড়ান্ত লড়াইয়ে নামতে হবে, এটা আমরা টের পাইতেছি। তো যাই হোক, আপনাদেরকে যেটা বলবার আশা সেটা হচ্ছে 18ই জুলাইতে সম্ভবত বরিশাল বিশ্ববিদ্যালয়ে, মানে ঢাকায় বসে আমরা যখন খুব মানে টায়ার্ড যে আসলে একদিন হচ্ছে কি অথবা কিভাবে কি পারবো, তো সেই দিন যখন খবর দেখলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে পুরো ফোর্স এসে অলমোস্ট আত্মসমর্পণ করে চলে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে, মানে এটা অসাধারণ অসাধারণ। আর আমি একটা বলি, আপনারা তো জানেনই যে আমি বরিশালের ছেলে, এই নলছিটিতে আমার বাড়ি। তো এমনিতে আমি আমার এলাকা সম্বন্ধে কোনোদিন ভালো ধারণা পোষণ করি না, এটা অনেস্টলি বলি। আমি বিশেষ করে বলি যে বরিশাল জন্ম, কিন্তু পড়াশুনো করছে অন্য এলাকায়, তার সাথেও চলা যায় লম্বা সময়, যেমন আমি অথবা আমাদের অনেকে, কিন্তু একদম আজীবন বরিশালের সাথে লম্বা সময় চলা খুব মুশকিল। মানে এর একটা বড় কারণ হলো এখন আমার বাসা সবাই বলে যে তুই নিজে বরিশাল, এরপরে আবার বরিশালের বিরুদ্ধে তো বলো। তো এটা হলো মানে বরিশালের মানুষের একটা নেচার হলো, মানে কেউ সে গণে না, মানে নিজের কিছুই নাই, মানে নিজের আজকে দুপুরে বাজার করবে কি তাও খবর নাই, তাও আর একজন মানুষের আমরা পাই মেরি না। মানে এই যে মানুষের সোশ্যাল ডিগনিটি, সামাজিক মর্যাদা, এটা আল্লাহই তো দেয়, অতটুকু সম্মানের জায়গা, এই যে কাউরে কেয়ার না করা, এটা তো ভালো কিছু না। এইগুলো একটা ব্যাপার। তো যাই হোক, এরপরেও যে আসলে যেটা যে আমি খুব আনন্দিত হয়েছি তখন, আমার এই মনে হয় যে বরিশালে বিশেষ করে পলিটেকনিক্যালের স্টুডেন্টরা নথুল্যবাদে যেই লড়াই, এবং আমরা আপনাদেরকে বলি পুলিশের ডিআইজি পর্যায়ের কোনো কর্মকর্তা ছাত্রদের প্রতিরোধে রাস্তায় ওভাবে অসুস্থ হয়ে পড়ছে একদম, এটা সর্বপ্রথম বরিশালে হয়েছে, এর আগে হয় নাই। এবং তখন আমার মনে হয়েছে যে বরিশালের মানুষের মেজাজ গরম,
এইটার একটা রিফ্লেকশন তো ঘটলো। তো আলহামদুলিল্লাহ, সেই জায়গা থেকে আমার ভালো লাগা। আপনাদের সাথে আমরা একটু পয়েন্টে যাই যে খুব আলোচনা বর্ণনা হয়ে যায় যে এই সম্ভবত বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামের টপিকটাই আমরা কনক্রিট রাখি না, এটা একটা ভেইগ আলাপ রাখছি যে নতুন বাংলাদেশ প্রশ্নে মীমাংসার সিলসিলা, যে নতুন বাংলাদেশটা কি, তাহলে মীমাংসাটা কার সাথে হবে, আমাদের সিলসিলাটা কি। তো এইটা এই জন্য যে আমরা আসলে এখন প্রচুর প্রশ্ন উস্কে দিতে চাই। এইখানে কি একজন বলছিল যে এই আলোচনাটা হওয়ার কথা ছিল 1 বছর আগে। বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কলেজে এই আলোচনা তুমুল আকারে চলা দরকার ছিল। নতুন বাংলাদেশ কি, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রত্যাশা কি, কেন হয় নাই, কিভাবে হবে, এই আলাপগুলো যখন বিশ্ববিদ্যালয়ে হয় না তখন মনে রাখতে হয় যে এখানে একটা ফাংশনাল স্টেট বলে আর কিছু থাকে না। এখন আমাদের যেটা স্যারও বলছিলেন যে গত 15 বছরে, আবারও বলি, এই সময় প্রচুর অরাজকতা আছে। মূলত এই সরকার আসলে কোনো সরকার না, এখানে সরকারের মধ্যে সরকার আছে। আমরা একটা সামনে সরকার দেখতে পাই, পিছনে আরও কয়েকটা সরকার আছে। আলটিমেটলি হলো এখানে কোনো সরকার ফাংশনাল নাই, এটা হলো সত্য কথা। এই যে সরকার ফাংশনাল নাই, আমরা একটা শক্তিশালী সরকার গঠন করতে পারলাম না, আমাদের এখন সবার একটা আনন্দ হলো ইউনুসকে অথবা আরও 2-4 জনকে দায় দিয়ে তারপরে নিজে বসে থাকা। আমি আপনাদেরকে বিনীত জিজ্ঞাসা করি, ধরেন ইউনুস শতভাগ ফেল করলো, ইন্টারিম ফেল করলো, যারা জুলাইয়ের বড় মুখ তারাও ফেল করলো, কেউ কেউ মারা পড়লো অথবা কেউ বিদেশ চলে গেল। এরপর বলেন আপনার কি, মানে এইবার আপনার লাইফ আপনি কিভাবে ডিল করবেন? ধরেন আমরা সবাই মিলে একটা তওবা করে হাসিনার কাছে তওবা অনুষ্ঠানের আয়োজন করলাম, যেভাবে সিদ্ধেশ্বরী কলেজের এক মেয়ের ফোন কল আসছিল যে শেখ হাসিনার বলতেছে যে আমরা বুঝি না আমাদেরকে এরকম করে আনছে, তো মাফ চাইতেছে। আমরা বাংলাদেশ থেকে একটা তওবা বা ক্ষমা দিলাম দিল্লির কাছে, তো সবাই তওবা করে বাসায় ফিরে গেলাম। তো এরপর কি ধরেন, মানে উনি আপনাকে মাথায় তেল পানি দিয়ে ঘুম পাড়াই দিবে, উনি আপনাকে চুমু খাবে, মানে হোয়াট নেক্সট? তারপর কি? এটা ওই জিন্নের কথা মনে পড়লো যে এই জিন্নে তো সারা জীবনে নামাজ কালাম পড়তো না, তো তার এক বন্ধু তারা অনেক রিকোয়েস্ট করে একদিন নামাজ ট্রেনিং দিচ্ছে, বলে আমি সামনে দাঁড়াই, তুমি পিছনে, আমি যা যা করি তুমি তাই করো। তো এরপরে রুকুতে গেছে, দেখিয়ে দিচ্ছে। এখন সিজদায় গিয়ে তোর চোখে দেখা যায় না, এখন সিজদার মধ্যে জিন্নে জোরে জোরে বলতেছে হোয়াট নেক্সট, হোয়াট নেক্সট, হোয়াট নেক্সট, এরপর কি করবো হলো। তো ফ্যাক্ট হইলো আমাদের যেটা কয়েকটা প্রশ্ন, ধরেন আমরা জুলাই কেউ করি নাই, এই জুলাই না করলে পরে কি হইতো? আপনারা আমার বলেন, আবরার একমাত্র একটা ফেসবুক পোস্ট দেয়া ছাড়া এই দুনিয়ায় সে কোন বিপ্লবটা করছিল? কিচ্ছু করে নাই। আমরা আবরারের বাড়ি গেছি, আবরারের মা, আবরারের বাবা, ইভেন আবরারের দাদাকে সাথে নিয়ে কবর জিয়ারত করছি। কিছু জিনিস আপনি ওইটাকে টাচ করলে আপনাকে যেভাবে অনুভূতি দিবে এটা অন্যভাবে সম্ভব না। আবরারের মা এখনো তার কাপড় চোপড়গুলো সব একটা রুমে ওরকম রেখে দিছে। আবরারের মা আমাকে বলতেছে যে বাবা, সবাই তো একদিন মরে যায়, যদি আমি শুনতাম আমার ছেলেটারে একটা গুলি করে মেরে ফেলছে, 2-3টে গুলি করছে, 5 মিনিটের মধ্যে মরে গেছে। এইটা নিতে আমার যেটা কষ্ট হইতো, কিন্তু আমি এখনো যখন শুধু আমার মাথায় আসে আমার বাচ্চাটারে সারা রাত ধরে পিটাইয়া, তার পাশে পুলিশ, ঢাকা শহরের প্রাণ কেন্দ্রের মধ্যে তারা সারা রাত পিটাই মারি ফেলতেছে, 1 ফোঁটা পানি তেড়ে দেয় নাই। আমি বাবা বেহুশ হয়ে যাই, আমি এটা নিতে পারি না। আপনি শুধু আবরারের মায়ের জায়গায় আপনার মায়ের কথা চিন্তা করেন। আপনারে আমারে সারা রাত ধরে এরকম পিটে আবরারেরটা হয়েছে কি? এইরকম আবরারের নামে বহু বিশ্ববিদ্যালয়ে, কখনো শিবির নামে, কখনো অন্যান্য নামে কত হত্যাকাণ্ড যে ঘটছে আমরা জানি না। শুধু আবরারেরটা আমাদের সামনে আসলো। এখন কথা হলো আমাদের নিয়তি তো আবরারই। আমরা যদি সবাই তওবা করেও কোনো প্রতিরোধ কোনোদিন না করতাম, তাহলে আমাদের পরিণতি এইটা হইতই। তো সুযোগ আপনার আমার 2টা, একটা হলো চিরস্থায়ী দাস হওয়া, কিন্তু মানুষের মুশকিল হইল সে কোনোদিন চিরস্থায়ী দাসত্ববোধ গ্রহণ করতে পারে না। কতক্ষণ পারে? যতক্ষণ তার বন্ধুর সাথে হয়, তার শিক্ষকের সাথে হয়, মানে যতক্ষণ না তার গায়ের উপরে পড়ে ততক্ষণ পর্যন্ত সে দাসত্ব এলাও করে। যেমন আপনার বন্ধু একটা ফেসবুকে পোস্ট দিচ্ছে, তার ডিজিএফআই ধরে নিয়ে গেছে, আপনি বলবেন তোমার এত ফাইজলামি করতে বলছে কে? তোমার শিক্ষক বলবে তুমি আসছো পড়াশোনা করতে, তুমি এখানে সক্রেটিস হইতে আসছো, যাও বুঝে খাও। মানে কিন্তু যখনই এই রেপটা আপনার বোন হবে গণধর্ষণের শিকার, যখন আবরার আপনার ভাই হবে, তখন কিন্তু আপনি উঠে গালাগালি শুরু করবেন। আমরা বহুদিন ধরে বলবার চেষ্টা করছি একজন নামেরে আমরা সবাই যদি একদিন একসাথে রুখে দাঁড়াই, তাহলে না বছরের পর বছর আর কাউরে আবরার হওয়া লাগে না। তো আমরা তো জুলাইতে সেইটাই করছিলাম। এই যে আমাদের ডান বাম বাইনারি, এই যে ইসলামিস্ট, এরপরে আবার সেকুলার, কমিউনিস্ট, দেখেন হাসিনার পুরো প্রজেক্ট ছিল বাংলাদেশকে এত প্রান্তিক করে ফেলা, কেউ যেন কারো পক্ষে না দাঁড়ায়।
মানে ইনসাফের প্রশ্নটা এখান থেকে শতভাগ নির্মূল করে দেওয়া হয়েছে। অথচ ইনসাফের ধারণা কি? আমরা হাজারবার যে কথাটা ইনকিলাব মঞ্চ থেকেও বলি, আমরা আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। এইটার পরবর্তী বলে আমরা আওয়ামী লীগের সাথেও ইনসাফ চাই। এখনো বলছি, যেই আওয়ামী লীগ, যেই ছাত্রলীগ সরাসরি গণহত্যা করে নাই, ধর্ষণ করে নাই, আয়নাঘর করে নাই, গুম করে নাই, খুন করে নাই, টাকা পাচার করে নাই, ফিলোসফিক্যালি আওয়ামী লীগ করা কোনো অপরাধ হইতে পারে না। ফিলোসফিক্যালি আওয়ামী লীগ করা তো কোনো অপরাধ হইতে পারে না। আমি দেখবো তার ক্রিমিনাল অফেন্স আছে কিনা, সে কোনো অপরাধ করেছে কিনা। যদি সে না করে, তাহলে অবশ্যই আমরা তাকে রাজনীতিতে না, প্রত্যেকটা জায়গায় স্পেস দিতে চাই। কিন্তু সেটার তো একটা রিকনসিলিয়েশনের প্রক্রিয়া আছে। আপনারা জানেন, পৃথিবীর যত সব দেশে গণহত্যা হয়েছে, অনেক দেশে গণহত্যার পরে রিকনসিলিয়েশন হয়েছে। ইভেন ম্যান্ডেলা থেকে শুরু করে পৃথিবীর অনেক জায়গায় রিকনসিলিয়েশন হয়েছে। এইখানে রিকনসিলিয়েশনের আলাপটা শুরু করা হয়েছে অত্যন্ত অসততার সাথে, বিচার করবার আগে। মনে রাখবেন, দুনিয়ার যত জায়গায় রিকনসিলিয়েশন হয়েছে তার আগে গণহত্যার বিচার নিশ্চিত করা হয়েছে। আমাদের এখানে বিচার কই? 1টা বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বিচার তো দূরের কথা, 1000-এর অধিক পুলিশের বিরুদ্ধে মামলা করেছে শহীদ পরিবার। যেসব পুলিশের সরাসরি প্রমাণ আছে, তারা বিনা উস্কানিতে আন্দোলনকারীদের বুকে অথবা মাথা বরাবর গুলি করেছে। মাত্র 46 জন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরকে গ্রেপ্তারও করা হয় নাই। সেই 46 জনের মধ্যে অনেককে জামিন দেওয়া হয়েছে। গত 15 দিন আগে এরকম একটা শহীদ পরিবার রাজশাহীর, সে তার মা রাস্তায় গড়াগড়ি করে কান্না করছে, কারণ সে 5 জনের বিরুদ্ধে মামলা করেছিল। 4 জনকে আগেই স্থানীয় পলিটিক্যাল পার্টির বিভিন্ন শেল্টারে খালাস দেওয়া হয়েছে।